ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি ফিরোজ, ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশের কো-ফাউন্ডার। আমি বর্তমান কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি। আমি 2014 সালে কানাডাতে আসি মাস্টার্স করার জন্য। এখানে আমার লেখাপড়া শেষ করার পরে আমি এখানে কাজ করি এবং আমি আমার ইমিগ্রেশন প্রসেস এখানেই কমপ্লিট করেছি। তো বুঝতে পারছেন, একজন বাংলাদেশি অভিবাসী হিসাবে বাংলাদেশ থেকে আমার পরিচিত ভাই বোন কিংবা বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয়স্বজন, তাদের কাছ থেকে কানাডার ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রচুর প্রশ্ন তাদের কাছ থেকে পাই। আজকে আমি যেই ইমিগ্রেশন প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কানাডাতে কৃষিকাজ করতে আসার জন্য একটা ইমিগ্রেশন প্রোগ্রাম শুরু হয়েছে, সেটা নিয়ে। বুঝতে পারছেন, বাংলাদেশ থেকে কানাডাতে কৃষিকাজ করতে আসা এর মানে হচ্ছে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা সুযোগ তৈরি হয়েছে। এর একই সাথে এই প্রোগ্রামটা সম্বন্ধে সঠিক ধারণা না থাকার কারণে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরই কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ থেকে কানাডাতে কৃষিকাজ করতে আসার মাধ্যমে এখানকার যদি ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট হয় তাহলে সেটাতে আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এর মানে হচ্ছে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যথেষ্ট শিথিলতা আছে কিংবা ইংরেজি ভাষার পারদর্শিতার ক্ষেত্রে যথেষ্ট শিথিলতা আছে। তো এটা যেমন আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, একই সাথে এই ব্যাপারটা আমাদের জন্য ঝুঁকির কারণও হতে পারে যদি আমরা এই সঠিক তথ্যগুলো না জানি। আমি ব্যক্তিগতভাবে জানি বাংলাদেশের বিভিন্ন ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম যারা সবসময় অনেস্টলি তাদের কাজগুলো করেন না, তারা এরকম একটা কাজ করছেন যে পরিচিত যে সমস্ত মানুষজন কিংবা অনেকে ফোন নাম্বার এরকম মেসেজ পাঠাচ্ছেন বাংলাদেশ থেকে কানাডাতে যাবার সুবর্ণ সুযোগ কৃষিকাজ করার জন্য। এটা হচ্ছে একটা মার্কেটিং টেকনিক, অর্থাৎ আপনাকে পরিপূর্ণভাবে সঠিক তথ্যটা না দিয়ে কিভাবে আপনার কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া যায়, এর মাধ্যমে কিন্তু অনেকে প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশ থেকে কৃষি কাজ করার জন্য কানাডায় আসার সুযোগ এবং এর মাধ্যমে কিভাবে এখানকার ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করা যায়, এটার কোন কোন সুযোগগুলো আছে এবং একই সাথে সাথে এর কোন কোন প্রতিবন্ধকতা বা কোন কোন চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে, এগুলো স্পষ্ট করে আমাদের জানা দরকার। আগেই বলে নিচ্ছি, আমি পেশায় একজন শিক্ষক, আমি কানাডা একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি, আমি ইমিগ্রেশন লয়ার না। কিন্তু যেহেতু আমি কানাডাতে এসেছি পড়ালেখা করতে স্কলারশিপ নিয়ে এবং আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে জড়িত আছি, আমি অনেক ছেলেমেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছি, নিজে স্কলারশিপ নিয়ে মাস্টার্স করেছি এবং এখনও পিএইচডি করছি স্কলারশিপ নিয়ে। এর মানে হচ্ছে আমি এখানে উচ্চশিক্ষার জন্য কীভাবে স্কলারশিপ পেতে হয় এবং যেহেতু নিজে আমি আমার ইমিগ্রেশনের কাজগুলো কমপ্লিট করেছি, এ সম্বন্ধে আমার খানিকটা বেশ ভালো ধারণা আছে। তো সেই জায়গা থেকেই আর কানাডার ইমিগ্রেশন সম্বন্ধে যা কিছু আপনার জানা প্রয়োজন এই সব কিছুই কিন্তু কানাডার যে সরকারি ওয়েবসাইট, যেটাকে আপনি যদি সার্চ করেন সেখানে গিয়ে পাবেন, এটাকে মানে বলা হয় ইমিগ্রেশন, রেফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা। ওই আইআরসিসি, ওখানে গেলেই আপনি সব কিছু পাবেন। কিন্তু বুঝতে পারছেন এই ইমিগ্রেশন যে সাইটটা, এটা অনেক বিশাল একটা ওয়েবসাইট। এখানে এত সব তথ্যগুলো ইংরেজিতে লেখা, অনেক ভাষা আছে যেগুলো কনফিউজিং। এজন্য আমি যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলোতে আমি সহজ বাংলায়, যাতে করে আমাদের বাঙালি যে কোনো ভাই বোনের কথাগুলো বুঝতে পারে, সেই জিনিসটাকে সামনে রেখে আমি ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। তো আসুন কথা বলা যাক বাংলাদেশ থেকে কানাডাতে কৃষিকাজ করতে আসার মাধ্যমে কিভাবে এখানে আসা যায় এবং কিভাবে এখানে এই ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করা যায়, এর কোন কোন সুযোগগুলো আছে। প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামটার নাম হচ্ছে এগ্রি ফুড ইমিগ্রেশন পাইলট। যখনই কোনো ইমিগ্রেশন প্রোগ্রামের শেষে বা সাথে এই পাইলট শব্দটা জড়িত থাকবে, এর মানে হচ্ছে এটা একটা এক্সপেরিমেন্টাল বিষয়, এটা স্থায়ী কোনো কিছু না। এই ইমিগ্রেশন প্রোগ্রামটা শুরু হয়েছে 2020 সালের মে মাসের 15 তারিখে এবং চলবে 2023 সাল নাগাদ। তাহলে বুঝে নিন যে আপনার এই ইমিগ্রেশন প্রোগ্রামটা থাকছে শুধুমাত্র 3 বছর। এই 3 বছর পরে কানাডিয়ান সরকার দেখবে যে প্রোগ্রামটা আসলেই কার্যকরী কিনা, বা কানাডার যেই কৃষিকাজের জন্য যে লেবার শর্টেজ রয়েছে সেটা আসলে সাকসেসফুলি
সেটাকে মিট করা যাচ্ছে কিনা এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তারা সিদ্ধান্ত নেবে যে প্রোগ্রামটা তারা কন্টিনিউ করবে কি কন্টিনিউ করবে না। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে এটা পার্মানেন্ট কিছু না। সেকেন্ড বিষয়টা হচ্ছে কতজন মানুষকে এখানে ইমিগ্রেশন দেয়া হচ্ছে, এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ বোঝা। কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। রাশিয়ার পরে কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এত বড় একটা দেশ, এই দেশের জনসংখ্যা মাত্র 3.5 কোটির খানিকটা উপরে। এত বড় একটা দেশ, এই দেশে প্রত্যেক বছর কৃষি কাজ করার জন্য ইমিগ্রেশন দেয়া হচ্ছে মাত্র 2,750 জনকে। এবং এই ইমিগ্রেশনটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্য খোলা না, এটা হচ্ছে পুরো পৃথিবীর জন্য খোলা। তার মানে বুঝতেই পারছেন, আপনি শুধুমাত্র বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন না, ভারত থেকেও অ্যাপ্লাই করছে, পাকিস্তান, নেপাল, অর্থাৎ পুরো পৃথিবীর যে কোনো দেশ থেকে মানুষ এখানে কী করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। তাহলে 2,750 জন অনেক বেশি মনে হলেও যদি আপনি পুরো পৃথিবীর কথা চিন্তা করেন, তাহলে আমি আপনাদেরকে ডিসকারেজ বা আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি না, কিন্তু এই নাম্বার জানাটা জরুরি। কোনো একটা ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম বা যারা আপনার ফোন নাম্বারে এরকম একটা মেসেজ পাঠাবে বাংলাদেশ থেকে কানাডা যাবার সুবর্ণ সুযোগ কৃষিকাজ করার জন্য, তারা কিন্তু আপনাকে এই তথ্যটা দেবে না। হয়তো সবাই না, কিন্তু এই তথ্যটা আপনার জানা থাকা ভীষণ জরুরি যে 2,750 জনকে মাত্র দেয়া হয়, এই সুযোগটা দেয়া হয় প্রতি বছর। প্রথম তথ্য। দ্বিতীয় তথ্য, যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক বড় একটা সুযোগ, সেটা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতার তেমন একটা প্রয়োজন নেই, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করা থাকলেই হবে। যদি আপনি, যেটা আমরা বাংলাদেশে ইন্টারমিডিয়েট পাশ করা বলি, অর্থাৎ এইচএসসি পাশ করা বলি, এখানে কানাডাতে সেটাকে বলা হয় হাই স্কুল, অর্থাৎ 12th স্ট্যান্ডার্ড, 12 বছর স্কুলের এক্সপিরিয়েন্সকে, পড়াশোনাকে কানাডাতে বলা হয় হাই স্কুল। তো সেক্ষেত্রে যেটা করার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে একটা ইসিএ। ইসিএ মানে হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। বাংলাদেশের লেখাপড়া তো আর কানাডা লেখাপড়ার মতো একরকম না। তো বিভিন্ন সার্ভিস রয়েছে, যেমন একটা সার্ভিসের নাম হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশনাল সার্ভিস, WES। দেখুন এই যে টার্মগুলো কিন্তু জরুরি, যে এই টার্মগুলো আমাদেরকে কনফিউজ করে দেয় যে ইসিএ মানে কি। ইসিএ মানে হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, এক একটা দেশে এক এক ধরনের শিক্ষা পদ্ধতি রয়েছে। তো এই শিক্ষা পদ্ধতির স্ট্যান্ডার্ডগুলোকে কম্পেয়ার করা এবং এগুলোকে স্বীকৃতি প্রদান করা, এটাকেই বলা হয় ইসিএ, এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। তো আপনি বাংলাদেশে এইচএসসি পাশ করেছেন, সেটা আপনাকে করতে হবে কি, এখানে যে এটা হাই স্কুলের সমমানের, এই জিনিসটাকে প্রথমে কি করতে হবে, কনফার্ম করতে হবে। আচ্ছা, এটা একটা বিষয় যে লেখাপড়ার ক্ষেত্রে অনেক বেশি লেখাপড়ার যোগ্যতার প্রয়োজন পড়ছে না, আপনাকে অনার্স মাস্টার্স পাশ করতে হবে না, এটা একটা বিষয়। এবার আসা যাক সেকেন্ড অ্যাডভান্টেজটা, মানে এর পরবর্তী সুবিধার কথাটা হচ্ছে যে এই প্রোগ্রামে আসার জন্য আপনার ইংরেজির পারদর্শিতাটা খুব বেশি একটা দরকার নেই। তো কানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে যেটা ল্যাঙ্গুয়েজ যে বেঞ্চমার্ক, ল্যাঙ্গুয়েজ যে স্ট্যান্ডার্ড টেস্ট করা হয়, সেটাকে বলা হয় CLB। CLB মানে হচ্ছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। এই CLB মাত্র 4। CLBর স্ট্যান্ডার্ড কোনটা প্রয়োজন পড়ে, 4। এখন CLBটা কি আর IELTSটা কি, এই দুটার কম্প্যারিজন কীভাবে হয় সেটা একটু বুঝে নেওয়া যাক। CLBটা হচ্ছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক। আপনারা যারা IELTS সম্বন্ধে খানিকটা জানেন, তারা জানেন, অবশ্যই জেনে থাকবেন যে IELTS দুই ধরনের হয়, একটা হচ্ছে একাডেমিক IELTS আর একটা হচ্ছে জেনারেল IELTS। একাডেমিক IELTSটা দেওয়ার প্রয়োজন পড়ে যদি আপনি কানাডা কিংবা পশ্চিমা দেশগুলোতে পড়াশোনা করতে যান, তাহলে আপনার ইংরেজি ভাষার যে পারদর্শিতাটা প্রমাণ করতে হয়, সেইটার জন্য আমাদের একাডেমিক IELTS পরীক্ষাটা দেওয়া লাগে। কিন্তু যদি আপনি ইমিগ্রেশনের জন্য এখানে আসতে চান, তাহলে জেনারেল IELTS পরীক্ষাটা দেওয়া লাগে। তো জেনারেল IELTS এবং একাডেমিক IELTS এর মধ্যে পার্থক্য হচ্ছে জেনারেল IELTSটা অনেক সহজ একাডেমিক IELTS এর তুলনায়। তাহলে ওই জেনারেল IELTS-এ আপনার এই CLB 4 এবং জেনারেল IELTS এর কম্প্যারিজনটা কী হয়। CLB 4 মানে হচ্ছে আপনাকে লিসেনিংয়ে, অর্থাৎ আপনি ইংরেজি কথা শুনবেন, শুনে বুঝতে পারবেন। সেক্ষেত্রে যেরকম IELTS এর প্রত্যেকটা যে 4টা ভাগ আছে, 4টা মডিউল আছে, লিসেনিং, স্পিকিং, রাইটিং, রিডিং, এই যে 4টা আলাদা আলাদা ভাগ আছে। তো সেক্ষেত্রে
আপনার লিসেনিং অর্থাৎ ইংরেজি কথা শুনে বোঝার যে দক্ষতাটা, সেই দক্ষতাটার ব্যান্ডউইথটা কত হয় 1 থেকে 9 পর্যন্ত। সেই 1 থেকে 9-এর মধ্যে 4.5 পেলেই যথেষ্ট। সেটা হচ্ছে CLB 4-এর কম্প্যারিজন হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি রিডিং, অর্থাৎ আপনি কোনো কিছু ইংরেজি পড়ে বুঝতে পারছেন কি না, সেক্ষেত্রে আপনি 3.5 পেলেই সেটা CLB 4 স্ট্যান্ডার্ড মিট করলো। তাহলে লিসেনিংয়ে আপনাকে পেতে হবে IELTS জেনারেল IELTS-এ 4.5, আপনাকে রিডিংয়ে পেতে হবে 3.5, মানে খুবই কম স্কোর, খুব বেশি স্কোর না। বাকি যে দুটো থাকে, যে আপনি স্পিকিং এবং আপনার যে মানে কি বলে রাইটিং, যে আপনি মুখে ইংরেজি বলবেন এবং লিখবেন, সেক্ষেত্রে 4 করে পেলেই হবে। তো IELTS 4 পাওয়াটা আসলে এতটা কঠিন একটা বিষয় না। তো এটা একটা অ্যাডভান্টেজ যে আমাদের ইংরেজির ক্ষেত্রে একটা যথেষ্ট শিথিলতা রয়েছে। তাহলে কি প্রয়োজন পড়ছে? আপনার প্রয়োজন পড়ছে যে আপনার CLB 4, মানে IELTS স্কোর দিক থেকে তেমন খুব একটা কঠিন হওয়ার কথা না। তারপরে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করা থাকলেই হবে। এবার আসা যাক যে ক্যানাডার কৃষিকাজ করতে আসতে গেলে ক্যানাডার কোন কোন কৃষিকাজের ক্ষেত্রে ওরা লোকগুলো খুঁজছে। তো ক্যানাডাতে ওরা কি করে, যে ইমিগ্রেশন দেওয়ার আগে ওরা আগে অ্যাসেসমেন্ট করে যে আসলে ক্যানাডার লেবার মার্কেটে কোন কোন ধরনের আসলে শ্রমিক বা কর্মী প্রয়োজন। তো কৃষিক্ষেত্রে ওরা আসলে 3টা সেক্টরে মানুষদেরকে নিচ্ছে। একটা হচ্ছে মিট প্রসেসিং, অর্থাৎ মাংস প্রসেসিং। আপনাকে এই যে সমস্ত ফ্যাক্টরিগুলোতে আপনার এই পশু পাখি ওদেরকে জবাই করা হয়, মাংস প্রসেস করে, এটা হচ্ছে মিট প্রোডাকশন, এটা একটা সেক্টর। আর একটা হচ্ছে লাইভ স্টক, অর্থাৎ এই যে গরু ছাগল, এই যে সমস্ত মানে এই পশু পাখিগুলো পালন করার জন্য আর একটা সেক্টর। আর থার্ড সেক্টরটা হচ্ছে আপনার এই গ্রিন হাউস। আপনারা তো জেনে থাকবেন যে ক্যানাডা ভীষণ একটা ঠান্ডা দেশ। তো এখানে সারা বছর ফসল উৎপাদন করার জন্য কী করতে হয়, ওই যে কাঁচের ঘরের মধ্যে, গ্রিন হাউসের মধ্যে এই বিভিন্ন সবজি শাকসবজিগুলো উৎপাদন করে। তো ওই সেক্টরে কাজ করার জন্য। তো আমি যেটা প্রথমে বলেছি যে প্রতি বছরে মাত্র 2750 জন মানুষকে এই ক্যাটাগরিতে আপনার ইমিগ্রেশন দেয়। তো এর মধ্যে আবার কি আছে, যে সব ক্যাটাগরিতে কিন্তু সমান মানুষ, মানে সমান সংখ্যক মানুষকে ইমিগ্রেশন দেওয়া হয় না। এটা বোঝা ভীষণ জরুরি। আচ্ছা, তো এটা গেল। এখন এই যে বললাম যে আপনার যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই এগ্রি ফুড ক্যাটাগরি, সেই এগ্রি ফুড ক্যাটাগরির ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ওরা কোন জায়গায় কতজন মানুষকে ওরা ইমিগ্রেশন দিচ্ছে। এটা খুব জরুরি। ওরা প্রতি বছর যে 2750 জন মানুষকে ইমিগ্রেশন দেয়, এর মধ্যে ফার্ম সুপারভাইজার, এই ফার্ম সুপারভাইজার নিচ্ছে 50 জন। ইন্ডাস্ট্রিয়াল বুচার, অর্থাৎ যারা মানে ইন্ডাস্ট্রিয়াল, যেখানে প্রচুর মানে অনেক গবাদি পশু, ওখানে যারা বুচার মানে কষাই, ওখানে ওই জবাইয়ের কাজ কিংবা মাংস প্রসেস কাজ করে, সেখানে ওরা ইমিগ্রেশন দেয় প্রত্যেক বছর 1470 জন। তাহলে সুপারভাইজার 50 জন, এই মাংস প্রসেস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল বুচার নিচ্ছে 1470 জন। ফুড প্রসেসিং, যারা ওই যে খাবারগুলো প্রসেস করে, সেখানে নিচ্ছে 730 জন, 730। জেনারেল ফার্ম ওয়ার্কার, আমরা যখন আসলে মানে ক্যানাডাতে কৃষিকাজ করতে আসার কথা ভাবি, আমরা মনে করি হয়তো আপনি এখানে আসবেন, এখানে ক্যানাডাতে যে সমস্ত ফসল চাষ করা হয়, যেমন আঙুর চাষ করা হয়, তো মনে হয় যে খেতে গিয়ে কাজ করা। ওই ক্ষেত্রে আপনি জেনারেল ফার্ম ওয়ার্কার নিবে বছরে মাত্র 200 জন, এবং হারভেস্টিং লেবার এবং এই যে আপনার ফসল তোলা হয় সেই সেক্টরে নেওয়া হবে 300 জন। তাহলে আপনাদেরকে বুঝতে হবে সর্বমোট নেওয়া হবে 2750 জন। এই 2750 জনের মধ্যে 50 জন হচ্ছে ফার্ম সুপারভাইজার, তাও লাইভ স্টক ওয়ার্ক মানে ক্ষেত্রে, এই যে গবাদি পশুর ক্ষেত্রে। ইন্ডাস্ট্রিয়াল বুচার নেওয়া হবে 1470 জন, ফুড প্রসেসিংয়ে নেওয়া হবে 730 জন, তারপরে হচ্ছে জেনারেল ফার্ম ওয়ার্কার নেওয়া হবে 200 জন, এবং হারভেস্টিং যে ফসল তোলার জন্য যে ওয়ার্কার নেওয়া হবে সেটা নেবে 300 জন। তাহলে এই মোট হচ্ছে 2750 জন। আচ্ছা, এরপরে যে জিনিসটা বুঝতে হবে যে আপনি যখন ক্যানাডাতে আসবেন, এই জায়গাটাতেই আমাদের স্পষ্ট হওয়া ভীষণ জরুরি। আপনার 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা ক্যানাডায় এসে। বাংলাদেশের কাজের এক্সপিরিয়েন্সে আপনার হবে না। তাহলে দেখেন,
ক্যানাডাতে আপনি যদি এসে 1 বছর কাজ করেন, 1 বছর কাজ করার পরেই আপনাকে সেই ইমিগ্রেশন অর্থাৎ এখানকার যে নাগরিক হওয়ার যে প্রসেসটা, এই প্রসেসটার ভিতর দিয়ে আপনি যেতে পারবেন। তাহলে এই জায়গাটা কিন্তু আপনাকে স্পষ্ট করে অনেক ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম বলবে না। এবং ক্যানাডা থেকে জব অফার দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা হয়, এরকম বিষয়ে যথেষ্ট বিভিন্ন প্রতারণা হয়। আপনারা দয়া করে এই তথ্যগুলো ভালো করে জানুন এবং প্রতারণার শিকার হবেন না। তো এই যে এই বিষয়টা যে আপনাকে এখানে আসতে হলে কী করতে হবে, আপনাকে এই আগে থেকে একটা জব অফার ক্যানাডা থেকে আপনার প্রয়োজন পড়বে। তো যখন এই জব অফারটা ক্যানাডা থেকে আপনাকে দেবে, তখন এখানকার যে এমপ্লয়ার তাকে একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে হবে, সেটাকে বলে LMIA। এর মানে হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। LMIA লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এর মানে হচ্ছে যিনি আপনাকে চাকরিটা দেবেন তাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে যে তার ফার্মে কাজ করার জন্য ক্যানাডাতে উনি লোক পাচ্ছেন না, কিংবা ক্যানাডাতে যে সমস্ত মানুষগুলো অভিবাসী, এখানে আমি যেরকম এখানে একজন বাংলাদেশি অভিবাসী, এখানে আমি এখন ক্যানাডাতে স্থায়ীভাবে বসবাস করছি, এরকম কেনেডিয়ান মানুষ কিংবা অভিবাসী মানুষদের মধ্যে কাজ করার জন্য উনি লোক পাচ্ছেন না, লেবার পাচ্ছেন না, এটা কিন্তু প্রমাণ করতে হবে। একটা ব্যাপার যে আপনার সেই সঠিক মানে একটা জেনুইন জব অফার লাগবে, এবং যে আপনাকে জব অফারটা দেবে তাকে প্রমাণ করতে হবে যে তার ওই কাজগুলো পূরণ করার জন্য ক্যানাডাতে উনি কর্মী পাচ্ছেন না। এরপরে আসা যাক সেটেলমেন্ট ফান্ডে। এই কথাটাই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে স্পষ্ট করে আমরা জানতে পারি না। সেটেলমেন্ট ফান্ডটা কী? সেটেলমেন্ট ফান্ডটা হচ্ছে আপনি যখন ক্যানাডাতে আসবেন, আসার পরে আপনি এখানে সেটেল করার জন্য আপনার একটা অর্থের প্রয়োজন পড়বে। এই যে প্রথম 1 বছর আপনি এখানে থাকবেন, আপনার তো একটা খরচ আছে। তো প্রথমে ক্যানাডিয়ান সরকার কিন্তু দেখতে চাইবে যে আপনার সেই আর্থিক সঙ্গতিটা আছে কিনা। সেই আর্থিক সঙ্গতিটা মানে কি পরিমাণ টাকা প্রয়োজন সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একেবারে নির্দিষ্ট টাকার অ্যামাউন্টটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যদি একজন মানুষ যদি এখানে আসে, যিনি অ্যাপ্লিকেশন করবেন ইমিগ্রেশনের জন্য, একজনের জন্য দেখাতে হবে $12,960, অর্থাৎ আপনার $12,960 আপনার এই টাকাটা আপনার থাকতে হবে। সেটা যদি আপনি বর্তমান ক্যানাডিয়ান টাকায় কনভার্ট করেন, সেটা প্রায় 9-10 লাখ টাকার মতো তো হবেই, ডিপেন্ড করে যে আপনার এখন ডলারের রেট কত। যদি 2 জন সদস্য হয় পরিবারের, ধরেন আপনি আসলেন এবং আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফ মানে 2 জন আসলো, সেক্ষেত্রে 2 জনের জন্য লাগবে $16,135। 3 জন হলে $19,836। তো এভাবে আপনার পরিবারের সদস্য যত বেশি থাকবে তত আপনার সেই পরিমাণ টাকা দেখাতে হবে। একজন হলে $12,960 মানে প্রায় $13,000, 2 জন হলে $16,135, 3 জন হলে $19,836, 4 জন হলে $24,083, 5 জন হলে $27,315, 6 জন হলে $30,806 এবং 7 জন হলে $34,299। আমি যেই অ্যামাউন্টের কথাগুলো বললাম এগুলো আপনারা দয়া করে এই মুহূর্তে বাংলাদেশের টাকার সাথে ক্যানাডিয়ান ডলারের কী রেট, সেই রেটটা কনভার্ট করে নিলে বুঝতে পারবেন যে টাকাটা কী পরিমাণ টাকা লাগছে। তাহলে আপনি যেখানে এসে সেটেল করবেন, আপনার পরিবারের সদস্য কয়জন, আপনি কি একজন একা আসতেছেন নাকি আপনার সাথে পরিবারের অন্যান্য সদস্যরা আসতেছে, সেটা ডিপেন্ড করে। তারপর ডিপেন্ড করে আপনাকে সে ফান্ডটা দেখাতে হবে। তো এই জন্যই বলছি আমি বাংলাদেশি ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো সবগুলো জিনিস আপনারা চিন্তা করে দেখবেন। আমি আজ এই পুরো ভিডিওটার সামারি যে পয়েন্টগুলো ছিল সেগুলো হচ্ছে, নাম্বার 1, এখানে প্রত্যেক বছর নেওয়া হয় 2,750 জন মানুষকে, এবং এটা শুরু হয়েছে 2020 সালের মে মাসের 15 তারিখে এবং 2023 সালে সেটা শেষ হয়ে যাবে। 2023 সালের পরে ক্যানাডিয়ান সরকার দেখবে যে এই প্রোগ্রামটা তারা আসলে চালাবে কি চালাবে না। এই প্রোগ্রামটা হচ্ছে একটা পাইলট প্রোগ্রাম। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজন পড়ে না, মাত্র ইন্টারমিডিয়েট পাস থাকলে হয়। CLB মানে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক, শুধু CLB 4 হলেই হয়, তার মানে ল্যাঙ্গুয়েজের তেমনই প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে
এখানে এসে কানাডায় এসে আপনার 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে এবং আপনাকে কাজ করতে হবে পার্টিকুলার ক্যাটাগরিতে। এটাকে কানাডার মানে কনটেক্সটে বলা হয় এনওসি। এনওসি মানে হচ্ছে ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন, যে এখানকার জব মার্কেটের উপর ভিত্তি করে আপনি ওই ক্যাটাগরিতে কাজ করছেন কিনা। আমি যেটা বললাম যে 3টা সেক্টরে ওরা লোক হচ্ছে মিট প্রোডাকশন মানে মাংস প্রসেসিংয়ের ক্ষেত্রে, লাইভ স্টক গবাদি পশু লালন পালন করার ক্ষেত্রে, এবং গ্রিন হাউস যে মানে এই কাঁচের ঘরের ভিতরে যে আপনার এই শাকসবজি চাষ করা হয় সারা বছর ধরে, ওই ক্ষেত্রে ওই সেক্টরে কাজের জন্য লোক খুঁজছে। এবং এক একটা সেক্টরে মানে মানুষের সংখ্যা এক এক ধরনের ওরা চাচ্ছে এই বিষয়টা। তো আশা করি আমার আজকের এই আলোচনাটা আপনাদের জন্য এই কানাডায় বাংলাদেশ থেকে কানাডাতে কৃষিকাজ করতে মানে আসার যে সুযোগটা, ইমিগ্রেশনের সুযোগটা, এই ধারণাটা খানিকটা স্পষ্ট হয়েছে। এবং দয়া করে প্রতারিত হবেন না, বিষয়গুলো ভালো করে বুঝবেন, বুঝে পরে সিদ্ধান্ত নেবেন। আমি যেটা সবসময় বলি যে আমি চাই বাংলাদেশ থেকে হাজার হাজার না লক্ষ লক্ষ ছেলে মেয়ে কানাডাতে আসুক, কিন্তু সঠিক তথ্য জেনে আসুক এবং এখানে যেন তারা মাথা উঁচু করে সসম্মানে বেঁচে থাকতে পারে সেটা নিশ্চিত করে যেন ওরা এখানে আসে। আমি সাধারণত বাংলাদেশি ভাই বোনদেরকে বলি, যদি আপনারা বাংলাদেশে সসম্মানে মানুষ যে ডিগনিটি নিয়ে সসম্মানে নিরাপত্তা সহকারে বাস করতে পারেন তাহলে বাংলাদেশেই থাকেন। কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে কানাডাতে আসার ক্ষেত্রে অবশ্যই আসবেন, কিন্তু সব কিছু জেনে আসবেন। আশা করি আমার এই কথাগুলো আপনাদের উপকারে আসবে। আমি আরও ভবিষ্যতে বাংলাদেশ থেকে কানাডায় আসার বিভিন্ন যে ইমিগ্রেশন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি এই যে ইমিগ্রেশন যে সাইট আছে সেই সাইটের তথ্য থেকে লেখাপড়া করে আমি আপনাদেরকে জানাই। আমি আবারও বলছি, আমি ইমিগ্রেশন লয়ার না, কিন্তু আমি এখানে লেখাপড়া করতে এসেছি স্কলারশিপ নিয়ে। আমি একজন শিক্ষক মানুষ, আমি 20 বছর ধরে শিক্ষকতা করছি। আমি বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেমেয়েদেরকে ভর্তি করেছি, কারণ আমি একসময় হাই স্কুল গাইডেন্স কাউন্সিলর ছিলাম এবং আমি নিজে আমার ইমিগ্রেশন প্রসেস নিজে কমপ্লিট করেছি এবং বর্তমানে আমি কানাডাতে পিএইচডি করছি। তো এগুলোর কারণে এই বিষয়গুলো জানা আমার জন্য তুলনামূলকভাবে সহজ। আপনাদের যদি এই ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা নিচে কমেন্টে লিখে জানাবেন। আমি যদি প্রশ্ন উত্তরগুলো জানি তাহলে আমি সরাসরি জানাবার চেষ্টা করব। আর যদি উত্তরগুলো আমি না জানি তাহলে আমার যে এখানে বন্ধুবান্ধব আছে, আমি তো এখানে কানাডাতে প্রায় 8 বছর ধরে হলো থাকছি, তো আমার বন্ধুবান্ধব যারা আছে, যারা ইমিগ্রেশন লয়ার কিংবা যারা এখানে এই বিষয়ে পড়াশোনা করে, তাদের সাথে আলাপ করে আমি উত্তরটা জেনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।